মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ রবিবার, আমি ভালো আছি, কিন্তু আমার প্রচণ্ড সর্দি হয়েছে। আর এখন বাজে, এখন একদমই মর্নিং নয়, এখন আফটারনুন, এখন বাজে 1:45। আমি রেডি হয়েছি, বেরোবো মানে প্রচুর দূর যাব না, এমন করে বলছি যেন কত দূর যাব। 1 মিনিটের হাট, 1 মিনিটও নয় না মা। আমি এখন যাব বেইমাসিদের ঘরে। দাঁড়াও একটু খুলি। বেইমাসিদের ঘরে আইবুড়ো ভাত খেতে। আজকে বেইমাসি আমাদেরকে আইবুড়ো ভাত খাওয়াবে। 1:45 বাজে, 1টার সময় যাওয়ার কথা ছিল। পরপর ফোন। আমি শেষে একজনকে বললাম আমি এখন রাখছি, আমাকে খেতে যেতে হবে, আমি এখনো স্নান করিনি। সেই বলে 12:30 বাজে তখন আমি স্নান করতে গেলাম। যাই হোক, আমি বক না করে আজকে ব্লগটাকে শুরু করি। আজকে আমার সেকেন্ড আইবুড়ো ভাত খাওয়া, এবারে পরপর আছে। তো চলো আর বক না করে ব্লগটাকে শুরু করে আমি খেতে যাই, আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। চলো। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে আমি ভীষণভাবে দুঃখিত যে আমি অনেক দিন বাদে ব্লগটা এডিট করছি। আজ প্রায় 1 সপ্তাহ হতে যায়, কারণ গত রবিবার আমি বেইমাসিদের ঘরে খেয়েছিলাম। তো এখনও একটা ব্লগ পুরো আছে, আরেকটা আইবুড়ো ভাতের। কিন্তু আমার অত্যধিক ঠান্ডা লেগে গেছিলো এবং আমার গলা পুরো চোকড হয়ে গেছিলো, আমি কথাই বলতে পারছিলাম না। 3-4 দিন কথা বলতে পারিনি ঠিক করে। মানে এটা নয় যে একদম বলতে পারিনি, কিন্তু মানে ঠিক করে একটু কথা বললেই গলায় প্রচণ্ড লাগছিল, কাশি হচ্ছিল। 1-1.5 দিন তো আমি পুরো ইশারায় কথা বলেছি, তারপর থেকে গলায় আওয়াজ বেরিয়েছে। তো এখন আমি এসেছি প্রণাম সারতে। আর এই ভিডিওটা করেছে হচ্ছে আমার ভাই ঘন্টু। ওকে আমি বলেছিলাম একটুখানি ভিডিওটা করে দে, ওই ভিডিওটা করে দিয়েছে। যাই হোক, ওপরে শেষ দিদা তাপুমাসিকে প্রণাম সেরে এবারে আমি যাচ্ছি নিচের ঘরে প্রথমেই মানে ঠাকুর প্রণাম করার পরে বেইমাসিকে প্রণাম করে আমি খেতে বসেছিলাম। কি কি খাবার দাবার ছিল আমি বলে দিই। আমার খাবার দাবারের মধ্যে ছিল হচ্ছে ভাত, 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, ডিম ভাজা, ফিশ ফ্রাই যেটা বেইমাসি বাড়িতে বানিয়েছিল, মাটন কষা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি। প্রত্যেকটা রান্না ফাটাফাটি ছিল এবং তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ছিল।
ইভিনিং। ভয়ঙ্কর মুষলধারে দুপুরবেলা বৃষ্টি হয়েছে, এবার ঠান্ডা পড়ে যাবে দেখবে। এই গরমটা চলছিল, এবার ঠান্ডা পড়বে। আর এত খেয়েছি না, পেটটা না আমি মানে নড়তে পারছি না। আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমার মাথার মধ্যে মনে হচ্ছে রোলার কোস্টার চলছে, আমি পারছি না, আমি তাকাতেই পারছি না, আমার এত মাথাটা যন্ত্রণা করছে। তো যাই হোক, সেটা ঠিক আছে। আমি দিদাকে বললাম, দিদা আমি একটু চা দাও। আমি চা খাই না, কিন্তু আমি একদম পাচ্ছি না। আমি আবার সন্ধ্যেবেলা যাবো এই মেশিনের ঘরে, বলে তুই এমন খাইয়েছো আমাকে, এবার হজম করায় কোল্ড ড্রিঙ্কস খাও। আমি জানি না কিছু, এত খাইয়েছে এত। আমি তাও জানো মাংস এক বাটি দিয়েছে, আমি বলছি আমি খাবোই না, তুমি তোলো তারপরে আমি খাবো, আমি খেতেই পারবো না। আমি মিষ্টি তো ধরিই নি, মিষ্টি আমি খেতেই পারবো না বলে আমি ধরিনি। রাত্রে আমি মুড়ি খাবো, শুকনো মুড়ি খাই। এই অবস্থা। এখন দিদা আমাকে চা দিয়েছে, আমার কাপে দিদা কোনোদিনই আমায় চা দেয় না, মায়ের কাপে দিয়েছে। আসলে আমি চা খাই না বলে আমার কাপটা ধুয়ে তুলে রাখা। এই যে মায়ের কাপে দিয়েছে, চলো চাটা খাই, আবার বেরোবো। ঠান্ডা হয়ে যাবে। আমি মা বেরোবো, কুন্তলও বেরোবে আমাদের সাথে। কেন বেরোবো জানি না, আমার মা টেনে টেনে নিয়ে যাবে, ওই জন্য যাবো। আর চল, আর বকবক করবো না। মুখটা এখানে চকচক লাগছে তো, এখানটা একদম বেকার লাগছে। আমি প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছি হুট করে। একটু মোটা হয়েছিলাম, এত টেনশানে আমি রোগা গেছি। আমি টেনশনটা বলছি, আমার হার্টবিটটা আমি শুনতে পাচ্ছি। আমার এত টেনশন হচ্ছে, আমি এক এক সময় রাত্রে ঘুমাচ্ছি না, জেগে আছি। সবাই বলছে যে প্রচণ্ড রোগা হয়ে গেছিস। জানি না তুমি জানো না কিসের জন্য টেনশন হচ্ছে। আমার মা বলছে টেনশনটা কিসের জন্য, অনেক টেনশনে। বাড়ির একমাত্র মেয়ে, বড় মেয়ে হওয়ার অনেক ভালো দিকও যেমন আছে, অনেক খারাপ দিকও আছে। যারা হয়তো বাড়ির একমাত্র মেয়ে তারা বুঝবে, আর যারা আমার মতো মেয়ে, মানে যারা খুব ইমোশনাল, খুব অ্যাটাচড, তার সাথে খুব চেষ্টা করে স্বাবলম্বী থাকার, তাদের জীবনে আরও কষ্ট আছে, প্রচুর কষ্ট, প্রচুর। যারা আমার মতো ছোট আমার থেকে, তাদের আমি বলছি জীবনে প্রচুর কষ্ট আছে। নিজেকে শক্ত করে না রাখলে কিন্তু কপালে দুঃখের পর দুঃখ আছে। আমি মাঝে মধ্যে খাই, কিন্তু আমার মাতৃদেবী ভীষণ ভালো। মাতৃদেবী ল্যাজে ফ্যাট হয়ে যাবে, কিন্তু আমার মাতৃদেবী ভীষণ ভালো। মানে উনি আমায় প্রতি মুহূর্তে আমায় সামনে নেয়। আমি এটাই সবচেয়ে বেশি চিন্তায় থাকি যে বিয়ের পরে আমি কি করব, কিন্তু ওনার জন্য আমি বেঁচে আছি, ওইটাই। যাই হোক, চাটা খাই, রোলার কোস্টারটা যদি একটু কম হয় মাথার, তারপরে আবার বেরোবো। শাড়ি পরবে মা তুমি? চলো বেরিয়ে পড়েছি, হাতে ফর্দ নিয়ে। সন্ধেবেলা আমি, মা আর কুন্তল তিনজনে মিলে। আসলে কিছু কিছু জিনিসপত্র কেনা তখনও বাকি ছিল আমাদের। এখন যেমন মোটামুটি সবই কেনা হয়ে গেছে, মেনগুলো কেনা হয়ে গেছে, কিন্তু মানে আরও যদি এক এক সময় এক একটা মনে পড়ছে, সেটা পরে দেখা যাবে। তো এখন আমি, কুন্তল আর মা বেরিয়ে পড়েছিলাম। আর বাকি ছিল ইন দ্য সেন্স, ধরো পাঞ্জাবি, তারপর নিতবরের জিনিস, গ্রুমিং সেট, তারপরে কুন্তলের যেটা জুতো হবে। আসলে কি সমস্যা হয়ে যায় যে আমার তো কোনো চাপ নেই, আমি তো যখন ইচ্ছা কিনে নিতে পারবো, কিন্তু কুন্তলকে তো লাগবেই যেমন জামার মাপ, তারপরে তোমার জুতোর জন্য জুতোর পায়ের সাইজ, এগুলো তো লাগবে না, ওই জন্য ওকে যেতে হবে। ঠিক তেমনই ওদের বাড়ি থেকেও যা যা বাকি আছে, সেই জন্য আমাকে যেতে হবে, কারণ হচ্ছে নয়তোটা ঠিক হবে না। এই হচ্ছে আপাতত। এখন বুঝতেই পারছো এখন চাপ বেশি, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর হাওড়া ময়দানে একটা পাঞ্জাবির দোকানে আমরা গেছিলাম, যেখানে কালেকশন খুবই ভালো, ঠিকঠাক প্রাইস। দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা এমনি খারাপ, তার মধ্যে আবার কাশি হচ্ছে। মানে কি বলবো, হ্যাঁ যেটা বলছিলাম, এই দোকানে কালেকশন বেশ ভালো, আমার বেশ ভালো ভালো লেগেছে। অনেক ধরনেরই পাঞ্জাবি আছে। আর আমি এখান থেকেই বাবারও একটা পাঞ্জাবি কিনেছি, যেটা বাবা বিয়ের দিন পরবে, মানে মেয়ের বিয়ের দিন পরবে। আমি বারবার ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ আমি এডিট করতে করতে বারবার আমি কাটতে পারছি না ভয়েস ওভার দিতে দিতে, তো আমি কেসে ফেলছি, আমায় প্লিজ একটু ক্ষমা করে দিও। এখন আমরা এসেছি বাজার কলকাতায় মেল যে মানে কিডস কালেকশানটা বেশ ভালো আছে হাওড়া ময়দানে, আমরা এর আগেও দেখেছিলাম, তো আমরা ওখানেই ভাবলাম যাই। তো মোটামুটি আমাদের কেনা হয়ে গেছিলো। বাজার কলকাতায় দেখে টেখে কেনাকাটা করে আমরা তারপরে গেলাম শ্রীলেদার্সে।
হাওড়া ময়দানে শ্রীলেদার্সে আজ প্রায় আমি 10 বছর পরে আসছি, 10 কি হয়তো 15 বছর পরে। যখন আমি ছোট ছিলাম তখন হাওড়া ময়দানে শ্রীলেদার্সেই যেতাম। তারপরে বড় হয়ে যেতে যা হয়, তারপরে যা হলো কলকাতার যেটা স্প্ল্যানেডে শ্রীলেদার্সটা আছে সেইটাতে। তারপর তো আর যখন ওইখানে ওটা হয়ে গেল তখন আর এদিকে আসাই হতো না। তারপরে আজ অনেক বছর পরে, মানে বললাম তো 10 থেকে 15 বছর পরে আমরা এই হাওড়া ময়দানে শ্রীলেদার্সে এলাম। আমার বেশ ভালো লাগলো। আর এই দেখো সরোজ সদন, সরোজ সদন আমার কাছে না খুব নস্টালজিয়া, খুব ইমোশন ধরে। কারণ হচ্ছে আমি ছোটোবেলায় তো নাচ করতাম, ছোটোবেলায় না আমি বড় বয়স অবধিও নাচ করেছি, আমি ইভেন এখনও করি, কিন্তু সেরকমভাবে প্রোগ্রাম করি না বা সেরকমভাবে শেখি না, কিন্তু কোথাও প্রোগ্রাম থাকলে ইচ্ছা হলে করি বা সময় থাকলে করি। আসলে এখন সময়ের ভীষণ বড় অভাব। তো সরোজ সদন হচ্ছে আমার প্রথম মঞ্চ। আর আমি সরোজ সদনের মানে অলি গলি সব চিনি। হ্যাঁ, কতগুলো সাজঘর, কতগুলো স্টেজ সব জানি, এবং আমি সরোজ সদনের প্রত্যেকটা হলেই আমি প্রোগ্রাম করেছি। আর প্রচুর প্রোগ্রাম করেছি, মানে আগে এরকম থাকতো প্রত্যেক মাসে মাসেই হয়তো প্রোগ্রাম করছি সরোজ সদনে। তো সেই জন্য সরোজ সদন আমার কাছে একটা ভীষণ মানে ইমোশনের জায়গা। আর এই যে এখানে দেখো শ্রীলেদার্সটাও দেখছি কত চেঞ্জ হয়ে গেছে। আমি যখন আসতাম তখন অন্যরকম ছিল, এখন আবার দেখছি অন্যরকম। যাই হোক, কালেকশান খারাপ ছিল না, যদিও আমি মেয়েদের কালেকশানটা একদমই সেরমভাবে দেখে উঠতে পারিনি। আমি ছেলেদের কালেকশানই মানে কুন্তল যখন জুতো কিনছিলাম সেগুলোই দেখেছি। মানে আমরা যখন গেছিলাম না, আমরা গিয়ে যখন এবার সিলেকশন চুজ করছি তখন দেখছি সব মানে আলো নেভাচ্ছে, কারণ ওদের সময় হয়ে গেছে। তো সেই জন্যই আর কি, কিন্তু এমনি দেখলাম অনেকই কালেকশান আছে। এই করে যাই হোক কেনাকাটা হলো। তারপরে বাড়ি ফেরার সময় জগদ্ধাত্রী ঠাকুরের ওখানে আলোটা দেখে এলাম। ঠাকুর আর সেদিনকে দেখা হয়নি, আলো টালো একটু দেখে টোটোয় ছিলাম সেই হিসেবে আলোটা দেখেছি, কারণ আমরা বাড়ি যখন ফিরেছি তখন বাজে 10:30। তো ওই গাড়িরও একটা প্রবলেম ছিল, আবার যেহেতু সেদিন রবিবার, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, এটা যাই হোক মোটের ওপর আমার দিনটা ভালোই গেছিলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। পরের দিন আসছে আরেকটা আইবুড়ো ভাত খাওয়ার গল্প না, আইবুড়ো ভাতে বন্ধুত্বের গল্প নিয়ে। ততক্ষণ সাথে থেকো আর দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর আমি আরও একবার দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমার এই গলার আওয়াজের জন্য। আশা করছি পরের দিন সেটা ঠিক হয়ে যাবে। দেখা হচ্ছে নতুন দিন নতুন ব্লগের সাথে। টাটা।